ভারত বাংলাদেশের অভিন্ন লক্ষ্য বিশ্বশান্তি, বললেন মোদি। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় জামায়াত হেফাজত, সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ। ৩.৫ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আজও শনাক্ত ৩,৫০০-এর বেশি। ছুটির দিনেও জমিনি মেলা, ভিড় না থাকায় স্বাস্থ্য ঝুঁকি কম, বলছেন দর্শনার্থীরা। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফায় ভোট, কয়েকটি কেন্দ্রে বোমাবাজি, সংঘর্ষে নিহত ১। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কাল বরগুনায় উড়বে সবচেয়ে বড় ফানুস, গিনেস বুকে রেকর্ড করার আশা। শেখ হাসিনা নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠকে বাণিজ্যে অশুভ বাধা দূর, তথ্য যোগাযোগ সহায়তা ও দুর্যোগ মোকাবেলা সহ ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। ২ দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন মোদী। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের আর্থসামাজিক সম্পর্কে নতুন মাত্রা আনতে ও গতিশীল করতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এসব সমঝোতা হয়। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয় ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেন সহ বিভিন্ন প্রকল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুঙ্গিপাড়ায় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওরাকান্দি ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শন করেন। মতবিনিময় সভায় বলেন, ভারত বাংলাদেশের লক্ষ্য অভিন্ন, আর তা হল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা। এর আগে সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। সেখানে পূজা অর্চনা শেষে করোনা মুক্তির প্রার্থনা করেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। এরপর বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণ অবস্থান শেষে স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। একটি গাছের চারা রোপণ করেন নরেন্দ্র মোদী। এরপর ওরাকান্দিতে ঠাকুরবাড়ি আসেন ভারতের প্রধানমন্ত্রী। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। সুধী সমাবেশে তিনি বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের ওরাকান্দি ভারত বাংলাদেশের আত্মিক সম্পর্কের পুণ্যভূমি। ठाकुरबाड़ी के दर्शन लाभ के पीछे उनके आशीर्वाद का प्रभाव भी मानता हूं। भारत और बांग्लादेश के आत्मिक रिश्तों की तीर्थस्थली है। हमारा रिश्ता जन से जन का रिश्ता है, मन से मन का रिश्ता है। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও তার উপর বাঙালির আস্থা বিশ্বের সামনে দৃষ্টান্ত বলেই মনে করেন মোদী। ভারত বাংলাদেশের লক্ষ্য এক এবং অভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। भारत और बांग्लादेश दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। এর আগে সাতক্ষীরার শ্যামনগর যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঈশ্বরীপুরের কালী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। প্রতিমা দর্শন করে পূজায় অংশ নেন নরেন্দ্র মোদী। করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা শেষে মন্দির প্রদক্ষিণ করেন তিনি। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের প্রধান পুরোহিত। সবার সাথে ছবি তুলে পুণ্যার্থীদের সাথে মতবিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা, কোভিড টিকা নিয়ে অপপ্রচারের পর এবার নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে ইস্যু করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় জামায়াত হেফাজতিরা ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুড়িয়েছে আর হাটহাজারীতে সড়ক অবরোধ করে অরাজকতা সৃষ্টি করে তারা। দেশকে অস্থিতিশীল করতে নানা কর্মসূচিও দিয়েছে হেফাজতিরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। শুক্রবার জুমার নামাজের আগে ও পরে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় পুলিশ ও মুসল্লিদের উপর হামলা চালায় জামায়াত হেফাজতপন্থীরা। চট্টগ্রামের হাটহাজারী থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালায় হেফাজত। বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয় তারা। সড়ক অবরোধ করে অরাজক পরিস্থিতি তৈরি করেছে হেফাজত জামায়াতের সন্ত্রাসীরা। ব্রাহ্মণবাড়িয়ায় রেল স্টেশনে ভাঙচুর করেই থামেনি, আগুন ধরিয়ে স্টেশনটি জ্বালিয়ে দিয়েছে। থানা ভাঙচুরের পর মৎস্য ও সিভিল সার্জনের কার্যালয় আগুন ধরিয়ে দেয় হেফাজত জামায়াতের সন্ত্রাসীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধিতা ও ভাঙচুর, পশ্চিমা বিশ্বের পণ্য বয়কট, কোভিড টিকা নিয়ে অপপ্রচারের ধারাবাহিকতায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতায় নেমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত হেফাজতপন্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে দেশি বিদেশি অপশক্তির সহায়তায় এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে তৎপর তারা। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে জামায়াত হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে তাণ্ডবকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। সেই সাথে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। দীপু সারওয়ারের আরেকটি রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতার নামে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে হেফাজত জামায়াতের সন্ত্রাসীরা। তাদের হামলার লক্ষ্য পুলিশ, সরকারি অফিস, রেল স্টেশন, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য অফিস সহ সরকারি প্রতিষ্ঠান। হেফাজত জামায়াতের এই তাণ্ডবের প্রতিবাদে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হলো কেন? থানায় আক্রমণ করা হলো কেন? এরা সবাই দুষ্কৃতিকারী, এরা সবাই স্বাধীনতা, সার্বভৌমত্বের, আমাদের সম্প্রীতির এবং শান্তির শত্রু, আমাদের রাষ্ট্রের স্থিতির শত্রু। এদের যদি আমরা খবরাখবর নিই, এদের বাপদাদারা বেশিরভাগই রাজাকার ছিল। খামারবাড়িতে কৃষক লীগের আলোচনা সভায় অংশ নিয়ে মৌলবাদী অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ষড়যন্ত্র থেমে নাই, আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। বক্তারা বলেন, ৭১-এর পরাজিত শক্তি দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। যারা বিরোধিতাকারী। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির খবর। গত ৩.৫ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮,৮৬৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে শনাক্ত ৩,৬৭৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৯১,৮০৬ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৭১ জন। মোট সুস্থ ৫,৩৩,৯২২ জন। ২২৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৬৬৪ জনের।
24 ঘন্টায় শনাক্তের হার 14.90%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.96% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.22 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। দশম দিনেও জমে ওঠেনি অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি সহ বিভিন্ন কারণে স্টলগুলো প্রায় ক্রেতাশূন্য। তবে ভিড় না থাকায় স্বাস্থ্য ঝুঁকি কম বলে মনে করছেন মেলায় আসা দর্শনার্থীরা। দীপু শিকদারের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টায় খুলে দেওয়া হয় মেলার গেট। স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে মেলা প্রাঙ্গণে। তবে সকাল থেকে মেলায় উপস্থিতি একেবারেই কম। এ নিয়ে হতাশা বেশিরভাগ স্টলে। হতাশ তো অবশ্যই, কারণ গত শুক্রবারে যে একটা অবস্থায় গেছে এই অবস্থায় তো একেবারেই খুব বাজে অবস্থায় গেছে। শনিবার আপনি যে দেখতে পাচ্ছেন শনিবারের অবস্থা আছে কি একদম সিমসাম ঢিলাঢালা। এই পাশটাতে বিশেষ করে দূরে হওয়াতে যে যারাই আসছে তারা শুধু ওই পাশে ঘুরে টুরে চলে যাচ্ছে, এখানে আর আসছে না। ভাবতেছি যে সন্ধ্যা নাগাদ অবশ্যই দর্শক সংখ্যা বাড়বে। তবে যারা এসেছেন কেউ বই কিনেছেন, কেউ বা ঘুরে বেরিয়েছেন। আর বাবা মার সঙ্গে মেলায় আসতে পেরে আনন্দে মাতে শিশুরা। আজকে আমি প্রথম দিন বই মেলায় আসলাম, 3টা বই কিনেছি এবং খুব ভালো লাগছে। এসে কয়েকটি দোকানে ঘুরেছি। স্টলগুলো ফাঁকা ফাঁকা, মানে দূরে দূরে করা হয়েছে করোনার জন্য, ঠিক আছে। ঘুরে শান্তি পাচ্ছি, কারণ বইগুলো ঠিকমতো দেখতে পাচ্ছি আর কি। প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে মানে বোঝা যাচ্ছে আর কি টাইপের বই। এর আগে হয়তো অনেক সময় ভিড়ের জন্য অনেক স্টল স্কিপ করে চলে যাওয়া লাগতো। বাচ্চাদের ইচ্ছা পূরণ, বই পড়ার আগ্রহ আছে তাদের, তারা বই কিনতে চায়। পুরনোদের পাশাপাশি নতুন নতুন লেখকদের বই আসছে প্রাণের মেলায়। এলিয়েন কল্পনা বাস্তব বইটা অনুপম প্রকাশনী থেকে বইমেলায় প্রকাশিত হলো। মুক্তিযোদ্ধাদের হেল্প করে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছিল সেই একজন খুদে গোয়েন্দারই কথা এই বইটাতে স্থান পেয়েছে। দেখা মিলেছে খুদে লেখকেরও। এবার বইমেলায় আমার দ্য রেড রোজ বইটা আসছে। এটা হচ্ছে একটা বাচ্চাদের বই, যেটা বাচ্চাদের জন্যই লেখা হয়েছে। এদিকে দুপুরে মেলায় আসেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। উন্মোচন করেন একটি বইয়ের মোড়ক। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, অমর একুশে গ্রন্থমেলায় আছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায়। আজ মেলার দশম দিনে এসে আসলে আজকে যে পরিমাণ মানুষ, সরকারি ছুটি দিন হয় যেই পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল, আজকে আসলে সেই পরিমাণ মানুষ হয়নি। এর কারণ আসলে কি সেটা আমরা বলতে পারছি না। এখানে স্টল মালিক যারা আছে তারাও বলতে পারছে না যে এর কারণটা আসলে কি। তবে দিন যত গড়াচ্ছে সে পাঠক সমাগম হচ্ছে, লেখকরা আসছেন, বইপ্রেমীরা আসছেন আসলে বলা যায়। আজকে আমাদের সাথে এই মুহূর্তে একজন লেখক আছেন। আমি এখন তার সাথে কথা বলতে চাই যে আজকে আপনি মেলায় এসেছেন, কেমন লাগছে মেলা? হ্যাঁ, খুব ভালো লাগছে। যদিও করোনাকালীন সবাই আর কি আসছে হাজার হলো, মানে বইমেলা আমাদের ভাষার মাস, বিজয়ের মাস, তারপরও আসতে হবে তাই আসলাম মোটামুটি আর কি। জি, আপনার কয়টি বই প্রকাশ হয়েছে এবং এই মেলায় কি বই আসলো? আমার এ যাবৎ 2টা উপন্যাস প্রকাশ হয়েছে, এবারে গহীনে শব্দ নামের উপন্যাসটা আসছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনতে পেলেন, আমরা একজন লেখকের সাথে কথা বলছিলাম। তো এবারের বইমেলায় আসলে স্টলে খুব বেশি আজকে পাঠক দেখা যাচ্ছে না, বই প্রেমীদের আসলে খুব বেশি ভিড় নেই। এর কারণটা আসলে স্টল মালিকরাও বলতে পারছে না। তবে তারা আশা করছে যে দিন যত গড়াবে পাঠক সমাগম তত হবে। আজকেও আমি ঘুরে ঘুরে দেখলাম যে মানুষজন বিভিন্ন ধরনের বই কিনছে। তারা আসলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে যেসব বইগুলো আছে সেগুলো কিনছে। তারপরে হচ্ছে বাংলা ভাগের যে ইতিহাস সেটাও কিনতে চাচ্ছে। পলিটিক্যাল বই কিনছে, তারপর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনছে। তারপরে হচ্ছে বিভিন্ন উপন্যাস, গল্প, প্রবন্ধ এইসব বইও কিনছে। এখানে আমরা একজন পাঠকের সাথে যদি কথা বলতে পারি। তো আপনি আজকে মেলায় এসেছেন, কেমন লাগছে আজকে মেলা? এবং করোনাকালীন একটা মেলা চলছে। অবশ্যই কিছুটা স্থবিরতা তো আছেই করোনাকালীনের কারণে, কিছুটা তো পাঠকের মধ্যে উৎকণ্ঠা আছে, অস্বস্তিও আছে, তারপরও আছে প্রাণের টানে আসতেছে মেলায়, মানুষ বই দেখতেছে, বেচা কিনা যদিও কম, তারপরও আসছে। আপনার কোন ধরনের বই ভাল লাগে? আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? প্রবন্ধমূলক এবং ভ্রমণ, এই দুটো। জি,
ধন্যবাদ। আসলে এখনও মানুষ প্রবন্ধ কিনছে, নজরুল রবীন্দ্রনাথের বই কিনছে, কবিতার বই কিনছে। তো দিন যত গড়াবে মানুষ আরও বই সংগ্রহ করবে। এখন অনেকে তালিকা নিয়ে যাচ্ছে, বইয়ের যে তালিকাগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো সংগ্রহ করে মানুষজন আসলে ঠিক করছে যে কোন কোন বইগুলো তারা আসলে কিনবে। তো বইমেলা থেকে আজকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মফিউর। পশ্চিমবঙ্গে ভোট প্রসঙ্গ। বিক্ষিপ্ত সংঘর্ষে শেষ হলো পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 30 আসনের ভোট গ্রহণ। শুরুটা শান্তিপূর্ণ হলেও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তৃণমূলের সাথে সংঘর্ষে বিজেপির এক সমর্থকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বোমাবাজি, মারধর সহ পাল্টাপাল্টি অভিযোগ আছে বিভিন্ন কেন্দ্রে। তবে তোলপাড় সৃষ্টি করেছে বিজেপি নেতার সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁস হওয়া ফোন আলাপ, যদিও অডিওটির সত্যতা যাচাই করা যায়নি। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। প্রথম দফায় 30টি আসনে ভোট গ্রহণের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গোলযোগ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াবাড়িতে এক বিজেপি সমর্থকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি দায়ী করে তৃণমূলকে, যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। একই এলাকার বেগমপুরেও সংঘর্ষ হয়েছে। বিজেপি নির্বাচনী কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর উপরে হামলার অভিযোগে উত্তপ্ত ছিল পটাশপুর ও খেজুরিও। খেজুরির বটতলা এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। আরেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র শালবনীতে বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকযুদ্ধ চলে। এ সময় গাড়ি ভাঙচুর করা হয়। ঝাড়গ্রামে ভোট দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ইভিএম নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে মমতার এই অভিযোগ। এখান থেকে শুরু হলো মহাদেব দর্শন। তবে সংঘর্ষ, মারধর ছাড়াও নন্দীগ্রাম ইস্যুতে বিজেপি নেতার সঙ্গে মমতার ফোন আলাপ তোলপাড় তুলেছে। তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো, আমি জানি সবকিছু। তুমি এবার একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। ভাইরাল হওয়া এই অডিওর সত্যতা যাচাই করা হয়নি। ফোনের দলের জেলা সহসভাপতি প্রলয় পলের কাছে ভোটে সাহায্য চেয়েছেন মমতা, যদিও প্রলয় সাহায্য করতে অস্বীকার করেছে। নন্দীগ্রামে ভোট 1 এপ্রিল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যুতে হানিফ পরিবহনের চালক গ্রেফতার, হত্যা মামলা দায়ের। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় 17 জন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুঠিয়ার মাহেন্দ্র বাইপাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। দুপুর 2টার দিকে হানিফ বাসের চালক আব্দুর রহিমকে গ্রেফতার করে কাটাখালী পুলিশ। পরে থানার এসআই নূর মোহাম্মদ বাদী হয়ে মামলা করেন। মামলায় 17 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলামকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। দ্রুত প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন জেলা প্রশাসক। বিকেলে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। পাশাপাশি নিহত প্রত্যেকের জন্য 10,000 করে টাকা দেওয়া হয়। আমার পরিবারের 5 জন, আমার ফুফু হয়, একটা 2 বছরের ছোট বাচ্চা, একটা 9 বছরের একটা ছেলে। মানে শুধু ছেলেটাকে আমি চিনতে পেরেছি। পিকনিকের উদ্দেশ্যে ওরা রাজশাহী চলে আসছে। আমার ভাগ্না ভাগ্নি বোন 2 জন সবাই চলে গেছে। কত গাড়ি চালক আছেন আমাদের দেশে, বেপরোয়া যাতে গাড়ি না চালান, এইরকম আর যেন কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে রোড অ্যাক্সিডেন্টে, এটা আমার দাবি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উদযাপনে কাল উড়বে বিশ্বের সবচেয়ে বড় ফানুস। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে এই উদ্যোগ নিয়েছে বরগুনা সায়েন্স সোসাইটি। জেলা প্রশাসনের সহযোগিতায় এরই মধ্যে ফানুস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন। এর অন্যতম প্রধান আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় ফানুস উড়বে কাল উপকূলের আকাশে। স্বাধীনতার 50 বছর আর মুজিব শতবর্ষে তৈরি 50 ফিট উচ্চতার আর 34 ফুট 8 ইঞ্চি প্রশস্ত এ ফানুসটির নাম রাখা হয়েছে বিবি 2021। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বিশ্বের দরবারে সবথেকে বড় ফানুস উড়াচ্ছে। গিনিস বুকে বিগত বছরে যে সকল রেকর্ড আছে সেই রেকর্ডটা ব্রেক করে এই ফানুসটি 3টা ধাপে এটাকে ভাগ করে তারপরে আমরা করতেছিলাম এবং প্রথম অংশের কাজ আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় অংশ প্রায় কমপ্লিট এবং তৃতীয় অংশ আজকে রাত্রের মধ্যে আমরা কমপ্লিট করব। জেলা প্রশাসন বলছে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়াকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ। আমাদের যে অনন্য অর্জন, সেই অনন্য অর্জনকে আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। 25 মার্চ থেকে বরগুনা সায়েন্স সোসাইটির 11 জন এ ফানুস তৈরির কাজ শুরু করে। রোববার রাত 10টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ ফানুসটি ওড়ানো হবে। গিনেস বুক অব ওয়ার্ল্ডে এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ড কলম্বিয়ার। 2009 সালের 11 জানুয়ারি 38 ফুট 3 ইঞ্চি উঁচু আর 32 ফুট 9 ইঞ্চি প্রশস্তের ফানুসটি ওড়ানো হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়। ঝিনাইদহে 2 দিনের উত্তরণ মেলা শুরু হয়েছে। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের 60টি স্টল স্থান পেয়েছে। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। নাটোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া শেরপুর, ঠাকুরগাঁও, হিলি, মাগুরা ও মেহেরপুরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় 30 জন যোদ্ধা টাঙ্গাইলের কালিহাতী এলাকা পরিদর্শন করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে গেলে তাদের স্বাগত জানান 19 পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ভারতীয় সেনাদের দলটি উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রী সেনা অবতরণ স্থল পরিদর্শন করেন। এ সময় স্মৃতিচারণ করেন 2 জন স্থানীয় মুক্তিযোদ্ধা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শঙ্কর নারীর নেতৃত্বে 68 সদস্যের দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 জন ভারতীয় সেনা ছাড়াও 6 সেনা কর্মকর্তা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এলো নতুন বই বঙ্গবন্ধু ফর ইউ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ ভারত সমারোহের সহসভাপতি ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বঙ্গবন্ধু ফর ইউ বইটির উপর আলোচনায় অংশ নেন বক্তারা। ইংরেজি নিয়ে যারা বঙ্গবন্ধুর রিসার্চ করবেন, স্বাধীনতা নিয়ে রিসার্চ করবেন, তাদের জন্য বইটি কাজে লাগে। একটা ডকুমেন্টেশন যেটার মধ্যে একটা বঙ্গবন্ধুকে 1920 থেকে 1975-এর যে জীবনকাল সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নদী শাসনের ব্যবস্থা না থাকায় নাব্য হারিয়েছে মেহেরপুরের ভৈরব নদ। বন্ধ হয়ে গেছে উৎসমুখ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তাটি গ্রহণ করেছিল চট্টগ্রামের ফৌজদারহাট সলিমপুর ওয়্যারলেস স্টেশন। পরে বার্তাটি বহির্নোঙরে থাকা জাহাজের ওয়্যারলেসের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বময়। এই ওয়্যারলেস স্টেশনটিকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তা ফৌজদারহাট ওয়ার্ল্ডস স্টেশনে পৌঁছার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজের বেতার যন্ত্রে ওই বার্তাটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীময়। ৭১-এর সেই স্মৃতির কথা তুলে ধরেন ২৫শে মার্চের রাত্রে দায়িত্ব পালনকারী এই সাহসী মানুষটি। বঙ্গবন্ধুর মেসেজ এটা পাঠাবার জন্য যত কিছু রিস্ক ছিল আমরা রিস্ক দিয়েছিলাম, আমার সাথে তারা ছিল, তারাও গোলাগুলি আসতেছে, আমরা কিন্তু তর্ক করি নাই, আমরা ফ্লোরে বসে বসে করছিলাম। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার খবর আগে জেনেছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। এই বার্তা পাওয়ার পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় নেতারা স্বাধীনতা ঘোষণা পাঠ করতে শুরু করেন, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক এই গবেষক। মেসেজটা ঢাকা মগবাজার ওয়ারলেস কেন্দ্রে গেছে, ওখান থেকে উনি ওইটা ট্রান্সমিট করছেন গোটা বাংলাদেশে, এবং তখন কিন্তু 7টা কি 8টা ট্রান্সমিটিং সেন্টার ছিল। তার একটা চিটাগাং, একটা ছিল দিনাজপুর, একটা হবিগঞ্জে, ওই যে বেতারের যে ট্রান্সমিশন সেন্টারগুলো আর কি। এইভাবে কিন্তু বাংলাদেশে রাতের ভিতরে কিন্তু স্বাধীনতা ঘোষণার কথা প্রচার হয়ে গেছে। চট্টগ্রামের সেই ঐতিহাসিক ওয়ারলেস স্টেশনটি এখন পরিত্যক্ত। যেন তারা বুঝতে পারে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা এই ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে এই বিল্ডিং থেকে সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে পাঠিয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় গরিব, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে 50টি ইজি বাইক বিতরণ করা হয়েছে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে ইজি বাইকের চাবি তুলে দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল আজিজ শিকদার, সাবেক কমান্ডার খান এনায়েত করিম সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মেহেরপুরে ভৈরব নদ খননের উপকার পেতে শুরু করেছিল এলাকাবাসী। দেশীয় মাছ সহ জীববৈচিত্র্যে ভরে উঠেছিল নদ। তবে নদী শাসনের ব্যবস্থা না করায় বর্ষায় পাড় ভেঙে পানি প্রবাহের উৎসমুখটি বন্ধ হয়ে যায়। এতে ভৈরব নদ নাব্য হারিয়ে আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ২০১৭ সালে প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে খনন করা হয় ভৈরব নদের ১৯ কিলোমিটার এলাকা। ফলে নদ ও এর আশপাশ এলাকায় গড়ে ওঠে মনোরম পরিবেশ। এলাকার মানুষ মাছ ধরা, সেচ সহ পাচ্ছিল বিভিন্ন সুবিধা। কিন্তু নদী শাসনের কোনো ব্যবস্থা না থাকায় এখন ভরে গেছে কচুরিপানা সহ বিভিন্ন আগাছায়। নদের ভারতীয় অংশে রয়েছে ক্রসবাঁধ এবং জলঙ্গি নদীতে একটি রেগুলেটর। এতে ভাটিতে বাংলাদেশ অংশে পানি প্রবাহ দিন দিন কমে যাচ্ছে। মলমূত্র পতিত হওয়ার ফলে নদীর পানি দূষিত হয়েছে। এখন নদীতে পানিতে নামলে প্রচুর চুলকায়, কচুরিপানা, আবর্জনা, ইত্যাদি অনেক কিছু এখানে অপরিষ্কার হয়ে আছে। নদটির উৎসমুখ খনন করা সহ এর শাসন ব্যবস্থা অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। নদী কিন্তু নাব্যতা হারাচ্ছে এবং দিন দিন ভরাট হয়ে যাচ্ছে, বা এই খননের উপকারিতা জনগণ পাচ্ছে না। পানির যে উৎসমুখটা এখানে 2 কিলোমিটার খোঁড়া হয়নি, খনন হয়নি। কেন হয়নি এটা আমরা প্রশ্ন করলে তারা এক সময় এক রকম যুক্তি দেয়। পরিবেশবিদরা বলছেন নদী শাসন না করার কারণে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ভৈরব। নদীর কোনো ফ্লো নেই, আবদ্ধ পানির ভিতরে থেকে এটা একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে এবং এটা জীব বৈচিত্র্যের জন্য একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন বলছে নদটি রক্ষায় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিকল্পনাধীন। ভৈরব নদীর দ্বিতীয় পর্যায়ে প্রকল্প পরিকল্পনাধীন আছে। প্রকল্প অনুমোদিত হলে পরে আগামী খুব দ্রুতই কার্যক্রম শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। ভৈরব নদের মোট আয়তন প্রায় 250 কিলোমিটার। এর মধ্যে মেহেরপুর অংশে রয়েছে 74 কিলোমিটার। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টি ও করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আরও $25 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অনুমোদিত এই ঋণ বাংলাদেশে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। পাশাপাশি করোনার প্রভাব কাটিয়ে উঠতেও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা বিশ্বব্যাংকের। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,১২৫ কোটি টাকার এই ঋণের মেয়াদ ৩০ বছর, এর মধ্যে ৫ বছর থাকবে গ্রেস পিরিয়ড। এর আগে কর্মসংস্থান উন্নয়ন বিষয়ক একটি প্রকল্পের আওতায় স্বল্প সুদে আরও $50 বিলিয়ন ঋণ সহায়তা দেয় বিশ্বব্যাংক। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় আবৃত্তি পদক প্রবর্তন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। প্রথমবারের মতো এই পদক পেয়েছেন গুণী আবৃত্তি শিল্পী প্রয়াত গোলাম মোস্তফা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জানান, ৩১ মার্চ পদক প্রদানের দিন নির্ধারিত থাকলেও কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় আয়োজনটি অক্টোবরে করা হবে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহকামুল্লাহ বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা, আর এই কবিতার জন্য বঙ্গবন্ধু শ্রেষ্ঠ কবি এবং আবৃত্তি শিল্পী। তাই বঙ্গবন্ধুর নামে এই পদকের নামকরণ করা হয়েছে। এবার খেলার খবর। এবার করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সচিন নিজেই এই দুঃসংবাদ দিয়েছেন। কদিন আগে রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্টে খেলেছেন সচিন টেন্ডুলকার। এ সময় ভারতীয় লেজেন্ডস দলকে নেতৃত্ব দেন লিটল মাস্টার। টুইটে সচিন আরও জানান, কোভিড সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করিয়েছিলেন, সেখানে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার বাড়ির সবার রিপোর্ট নেগেটিভ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে আছেন সচিন। আইপিএলে খেলতে আজ সকালে ভারত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা হয়ে প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাই যাবেন সাকিব। সেখানে ১ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের সাথে যোগ দেবেন তিনি। আইপিএলে ৬ বছর নাইট রাইডার্সে খেলার পর ৩ বছর বিরতি দিয়ে আবারও শাহরুখ খানের দলে যোগ দিয়েছেন সাকিব। এবার তাকে ৩,২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত বাংলাদেশের অভিন্ন লক্ষ্য বিশ্ব শান্তি, বললেন মোদি। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় জামায়াত হেফাজত, সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ। ৩.৫ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আজও শনাক্ত ৩,৫০০-এর বেশি। ছুটির দিনেও জমেনি মেলা, ভিড় না থাকায় স্বাস্থ্য ঝুঁকি কম, বলছেন দর্শনার্থীরা। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফায় ভোট, কয়েকটি কেন্দ্রে বোমাবাজি, সংঘর্ষে নিহত ১। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।